ওয়াকফ সংশোধনী বিলকে ঘিরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে দেশ জুড়ে। এরই মধ্যেই এই আইনের বিরোধিতা করে একাধিক মামলা উঠে এসেছে সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে সেগুলির শুনানির সম্ভাবনা। তার মধ্যেই মঙ্গলবার থেকে দেশে কার্যকর হয় ওয়াকফ আইন। এদিন এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানায় কেন্দ্র। আর সেই আবহেই আরও অগ্নিগর্ভ পরিস্থিতি হলো বাংলায়। মঙ্গলবারই এই বিলের প্রতিবাদে উত্তেজনা ছড়ায় সে রাজ্যের মুর্শিদাবাদের জঙ্গিপুরে। সংখ্যালঘু ছাত্র এবং যুব সংগঠন পথে নেমে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবা। সূত্রের খবর, সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এই বিলের প্রতিবাদে সংখ্যালঘু ছাত্র এবং যুব সংগঠন পথে নেমে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে পুলিশের উপর পাল্টা চড়াও হন বিক্ষোভকারীরা। এমনকি পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। শুধু তাই নয়, পুলিশের দুটি গাড়ি রীতিমতো জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। তার ফলে এলাকায় শান্তি ফেরাতে তৎপর হয়ে ওঠে প্রশাসন এবং সাময়িকভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি কমাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আগামীকাল অর্থাৎ 11 এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়িতে পেট্রোল ভরে আরও একটি গাড়ির মালিক হয়ে গেলেন ইকবাল হোসেন বরবুইয়া নামের এক ব্যক্তি। তিনি রামনগরের মেসার্স বরাক ফিলিং স্টেশন থেকে পেট্রোল ভরেছিলেন গাড়িতে। সেই সময় চলছিল জিও পেট্রোল বড় এসইউবি জিতো স্কিম। আর ইকবাল হোসেন বরবুইয়া ওই সময় তার গাড়িতে পেট্রোল ভরেছিলেন। এই সুযোগে তিনি এসইউবি গাড়ির মালিক হয়ে যান। বুধবার আনুষ্ঠানিকভাবে তার হাতে হুন্ডাই গাড়ি তুলে দেওয়া হয়। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত জিও পেট্রোল বড় এসইউবি জিতো স্কিমের সময়কাল ছিল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিও বিপির নর্থ ইস্টার্ন কর্মকর্তা মোহাম্মদ শেখ, স্টেট ইনচার্জ রাজা দাস, ডিলার আশিস পাল এবং ললিত বার্মারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও লটারি কুপন দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা জানান বিশিষ্ট অতিথি মোহাম্মদ শেখ। শ্রমিক সেজে এক বাড়িতে কাজ করতে এসে বাড়ি মালিকের ঘরের সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে সোনাগহনা টাকা পয়সা সহ একটি অল্টো গাড়ি নিয়ে পালালেও শেষ রক্ষা হলো না। সেলফোনের লোকেশন ট্র্যাক করে 3 চোরকে যোরহাট জেলার তিতাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে এলো লক্ষ্মীপুর পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছিল গত 31 মার্চ লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালার 3য় খণ্ড মোরাগাং গ্রামে। গাড়ি মালিক রিয়াজউদ্দিন চৌধুরী জানিয়েছেন তিনি আগর কাঠের ব্যবসা করেন। কিছুদিন আগে হুজাই থেকে সাব্বির আহমেদ এবং তার স্ত্রী আনোয়ারা বেগম তার বাড়িতে এসে বলে যে তারা খুব ভালো আগর তৈরির কাজ করতে পারে। তাদের কথা শুনে তিনি তাদের শ্রমিক হিসাবে বাড়িতে রাখেন। তারা কাজও শুরু করে। ঈদের 2 দিন আগে সাব্বির তাকে বলে তার এক ছোট ভাই আছে এবং সে তার থেকেও ভালো আগরের কাজ করতে পারে। তার কথা শুনে তিনি তাকেও নিয়ে আসতে বলেন। পরের দিনই হাজির হয়ে ছোট ভাই শোয়েব আলম। ঈদের দিন রাতে খুশির মধ্যে দিয়ে সাব্বিরের স্ত্রী আনোয়ারা বেগম বাড়ির মালিক রিয়াজউদ্দিনের পরিবারের সকল সদস্যকে পকোড়া তৈরি করে খাওয়ায়। এই পকোড়া খেয়ে সবাই অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েন। সকালে চেতনা ফিরে ঘুম থেকে উঠে দেখেন তাদের ঘরের আলমারি খোলা। সোনা, টাকা, গহনা এবং তাদের একটি এল্টো K10 গাড়ি নেই তাদের শ্রমিক সাব্বির, আনোয়ারা এবং শোয়েব। তারা তাদের মোবাইলের সিম খুলে ফেলে দিয়ে অন্য সিম লাগায় এবং হোয়াটসঅ্যাপ কল করে বাড়ি মালিক রিয়াজউদ্দিনকে বলে 50,000 টাকা দিলে তবে তার গাড়িটি ফেরত দেবে। রিয়াজউদ্দিন সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর থানায় এসে সাব্বির, আনোয়ারা এবং শোয়েবের বিরুদ্ধে মামলা করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে ইচ্ছুক প্রার্থীদের বাকি যায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিলেন হাইলাকান্দির জেলা কমিশনার। বুধবার এক নোটিশ ইস্যু করে জেলা কমিশনার জানিয়েছেন মনোনয়নপত্র পরীক্ষার সময় যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মুখে পড়েন তবে সার্টিফিকেট প্রদান করতে হবে। এই নোটিশ গ্রাম পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে মনোনয়নপত্র জমার সময় যদি কোনো প্রার্থীর
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই থাকে, তবে নতুন করে অথবা পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন লাগবে না বলে জানানো হয়েছে। তবে মনোনয়নপত্র জমার তারিখে প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপ টু ডেট স্টেটমেন্ট জমা দিতে হবে। 40 ডিগ্রিতে পুড়ছে গোটা রাজ্য, জারি তাপপ্রবাহের সতর্কতাও। তারই মধ্যেই গরিব দুস্থদের কম্বল বিতরণ করলেন বিহারের মন্ত্রী। গরমের মধ্যেই সেই অনুষ্ঠানে হাজির শয়ে শয়ে মানুষ, কিন্তু মন্ত্রীর এহেন কীর্তিতে চক্ষু চড়ক গাছ রাজ্যের বাসিন্দাদের, এমনকি নেটিজেনরাও তীব্র সমালোচনা করলেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের বাছওয়ারা বিধানসভার অন্তর্গত আহিয়াপুর গ্রামে। ভারতীয় জনতা পার্টির 44তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিহারের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতা দুস্থদের কম্বল বিতরণ করেন। সেই অনুষ্ঠানের ছবি তিনি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা ছড়িয়ে পড়তেই শোরগোল। খোদ ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস ধুমধাম করে পালিত হয় আহিয়াপুর গ্রামে। গোবিন্দপুর দ্বিতীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত বাসিন্দাদের কম্বল বিতরণ করা হয়। জানা গিয়েছে, কমপক্ষে 500 জনের হাতে কম্বল তুলে দিয়েছেন তিনি। অসম জাতীয় পার্টির দাবি মেনে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয় ছুটির তালিকায় বহাগ বিহুকে যুক্ত করল। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রেজিস্ট্রার প্রদোষী কিরণ নাথ বুধবার জানান, আগামী 15 এপ্রিল বাংলা নববর্ষ এবং বহাগ বিহু উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয় এবং তার অনুমোদিত কলেজগুলি বন্ধ থাকবে। এই দিনই আসাম বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডারে বহাগ বিহুর উল্লেখ না থাকায় এজেপি অসন্তোষ প্রকাশ করেছে। সভাপতি লুরিনজ্যোতি গগৈ এবং সাধারণ সম্পাদক জগদীশ ভূঁইয়া বলেন, অসমের জাতীয় উৎসব বিহু, এর সঙ্গে রাজ্যের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়কে আসাম চুক্তির সুফল বলে দাবি করে তারা বলেন, এরপরও এই প্রতিষ্ঠানে বহাগ বিহুর মতো উৎসব গুরুত্ব না পাওয়া বড় বেদনার। বরাক ব্রহ্মপুত্রের মতো সুসম্পর্কের সেতু তৈরির আশায় নির্মিত বিশ্ববিদ্যালয়ে বিহুর ছুটি না দেওয়া অসমের গর্বের প্রতি অপমান বলেই মন্তব্য করেন এজেপির নেতৃবৃন্দ। এবার ওয়াকফ সংশোধনী আইনের তীব্র সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার কথায় ওয়াকফ সংশোধনী আইনের কোনো প্রয়োজনই ছিল না। বুধবার ওমর আবদুল্লাহ বলেছেন, দেশের একটি বড় অংশ এই বিল নিয়ে ক্ষুব্ধ এবং তারা মনে করে সরকার তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করছে। ওমর বলেছেন, ওয়াকফ সংশোধনী আইনের কোনো প্রয়োজন ছিল না। একটি ধর্মকে টার্গেট করা হচ্ছে ও মুসলিমদের ওয়াকফ কার্যক্রম পর্যালোচনা করার অনুমতি দেওয়া হচ্ছে। নতুন দিল্লি থেকে ব্যাংককগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI2336 আবার বিতর্কিত ঘটনা ঘটেছে। বিজনেস ক্লাসে এক পুরুষ যাত্রী অন্য এক সহযাত্রীর উপর প্রস্রাব করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার, বিমানটি যখন ব্যাংককে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভুক্তভোগী ব্যক্তি একটি বড় সংস্থার উচ্চপদস্থ কর্তা। অভিযুক্ত যাত্রী তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বলেও জানা গিয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্ত ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটির সঠিক কারণও জানানো হয়নি। ডিজিসিএ এই বিষয়ে এখনও কোনো তথ্য পায়নি এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উল্লেখ্য, এটি এয়ার ইন্ডিয়ার বিমানে এই ধরনের প্রথম ঘটনা নয়। এর আগে 2022 সালের 26 নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে মদ্যপ অবস্থায় এক পুরুষ যাত্রী এক মহিলা সহযাত্রীর উপর প্রস্রাব করেন। তার ঠিক 10 দিন পরে প্যারিস দিল্লি ফ্লাইটে এক যাত্রী আরেক নারীর কম্বলের উপর প্রস্রাব করেন বলে অভিযোগ ওঠে। 2023 সালের জুন মাসেও মুম্বাই দিল্লি ফ্লাইটে এক যাত্রী বিমানের ভিতরেই মলমূত্র ত্যাগ করেন এবং তাকেও গ্রেফতার করা হয়। এই ঘটনার পুনরাবৃত্তি এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা এবং যাত্রী অভিজ্ঞতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।